আসসালামু আলাইকুম। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে উসাব, এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হাজির হয়েছি সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসাব ক্যারিয়ার আড্ডা পর্ব 22 নিয়ে। আজকের লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা তাবাসসুম, বাউস্ট, খুলনা থেকে। আমাদের সমাজে এখনো একটি প্রচলিত ধারণা আছে, ক্যারিয়ার মানে নির্দিষ্ট নতুন কিছু পথ, ভালো বিশ্ববিদ্যালয়, নিরাপদ চাকরি, পরিচিত গণ্ডির ভেতরে থাকা, এটাই যেন সাফল্যের সংজ্ঞা। কিন্তু আজকের গল্পের মানুষটি সেই গণ্ডি ভেঙে নিজের পথ নিজেই তৈরি করেছেন। স্বাগতম জানাই আজকে সেই পরিশ্রমী ও দৃঢ়চেতা অতিথিকে, বায়োস কুমিল্লার সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রথম ব্যাচের অনেক ভাইয়া, যিনি বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে পিএইচডিতে গবেষণায় আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়া, শুরুতে আপনি যে কোম্পানিতে কর্মরত ছিলেন সেই কোম্পানি সম্পর্কে এবং সেখানে আপনার দায়িত্ব ও কাজের ধরন সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বিস্তারিতভাবে বলতেন। ধন্যবাদ। তো প্রথমত আমি বলবো আমি বাংলাদেশে যেখানে কর্মরত ছিলাম সেখানের বিষয়ে। তো আমি ছিলাম এসসিসিএল এ, সেখানে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম। তো আমি একটা সাইড আমার ছিল, আমি ইট্যাপস নিয়ে কাজ করতাম, ইট্যাপ সফটওয়্যার দিয়ে। সেখানে আমি স্ট্রাকচারাল অ্যানালিসিস করতাম এবং এটা ছাড়াও আমাকে সাইটে যাওয়া লাগতো, আমাকে হচ্ছে প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা লাগতো, ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা লাগতো। এবং আমি যেই সময় কাজ করছিলাম ওই সময় মূলত রাজুকের ইউআরপি আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের কাজ বেশি হচ্ছিল। তো সেই সময় আমরা ওই প্রজেক্টটা নিয়ে বেশি কাজ করছিলাম। আর দ্বিতীয়ত আমার যে এক্সপিরিয়েন্সটা কানাডায় হয় সেটা হচ্ছে WSP কানাডা ইনকে, সেখানে আমি জিওটেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে ছিলাম। তো সেখানে আমার মূলত কাজ ছিল, আমি ইন্সপেকশন করতাম, সাবগ্রেড ইন্সপেকশন, কখনো কোয়ালিটি ইন্সপেকশন। তো সাইটে গিয়ে যখন বোর্ডিং এর কাজ চলতো তখন কংক্রিটের কোয়ালিটি অ্যাসুরেন্স ইন্সপেকশন করা লাগতো। এটা ছাড়াও কম্প্যাকশন, সয়েলের কম্প্যাকশন টেস্টিং, স্যাম্পল কালেকশন, এরপর রিপোর্টিং এবং স্কেডিউলিং, এইগুলা মিলাই আমার মূলত রেসপন্সিবিলিটিস গুলা ছিল। তো হ্যাঁ, এইগুলাই মূলই আমার রেসপন্সিবিলিটি গুলো ছিল। ভাই, শুনেই বোঝা যাচ্ছে যে আসলে জিনিসটা খুব চ্যালেঞ্জিং এন্ড মানে খুবই টাফ একটা কাজের মধ্যে ছিল। এখন আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে যাই যে ভাই, আপনি তো বাংলাদেশে একটা স্টেবল জব করতেন, তাহলে হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে কানাডা কানাডায় শিফট যে করলেন, এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে গেছে, মানে কতটা চ্যালেঞ্জিং ছিল যে ব্যাপারটা? আমরা তো অনেকে সচরাচর সাহস পাই না যে এরকম করব। না, আসলে আমার যেটা মনে হয় যে আমি যখন রিয়েলাইজ করছি যে এইখানে আমি যখন ওভারটাইম করছি, বাংলাদেশে ওভারটাইম করছি, আমি কিন্তু ওই ন্যায্য আমার মূল্যায়ন করা হচ্ছে না। বাংলাদেশে সবসময় দেখা যায় কর্পোরেট অফিসগুলায় অনেক প্রেশার থাকে, কাজের প্রেশার দেওয়া হয়, কিন্তু ওইভাবে মূল্যায়ন করা হয় না। ওইটার পর থেকে আমার ওই রিয়েলাইজেশনটা হলো যে আমি চেষ্টা করব আমার যে মেধা আছে সেটাকে ইউটিলাইজ করার প্রপার ওয়েতে, প্রপার জায়গায়। তখন থেকেই আমি ওই প্রিপারেশন নেওয়া শুরু করি আরকি। আসলে জিনিসটা এমন যে আমরা তো কমফোর্ট জোনে থাকি বাংলাদেশে, থাকি। তো জি। সেখান থেকে বের হয়ে যে এত বড় একটা ডিসিশন আপনার, তো আসলেই অনেক কষ্ট হয়েছে। মানে এটা একটা হুম, ক্ল্যাপ ফর ইউ যে আপনি খুব হুম। আহ, নিজের দেশ ছেড়ে আরেক দেশে যে এভাবে সুন্দর করে আছেন, একটা ভালো জায়গায় আছেন। So, থ্যাংক ইউ সেইজন্য। এবং ট্রাইও করছি দেশকেও রিপ্রেজেন্ট করার। এটা একটা অপরচুনিটিও পাচ্ছি যে হ্যাঁ, আমি যখন এইখানে WSP তে জব করেছি, আমি শুধু একজনই ছিলাম বাংলাদেশী। তো এটা আমার একটা বিগ অপরচুনিটি ছিল নিজেকে রিপ্রেজেন্ট করার। তো আমি যত রেসপন্সিবল ওয়েতে সব কাজ করা যায় সবসময় চেষ্টা করেছি করার। সেটাই আসলে আমাদের সবারই দেখা যায় দিন শেষে একটা টার্গেট থাকে যে দেশকে যেন ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। জি, সেটা যে কোনো জায়গায় হোক, যে কোনো দেশেই থাকি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। রিপ্রেজেন্ট তখন করব। আর হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ভাবে তো আর থাকবে না জিনিসটা। জি, ওইটাই।
আচ্ছা ভাইয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কানাডাতে যে জব পেতে সবচেয়ে জরুরি কিছু স্কিল কোনগুলা থাকে? আর দেখা যায় সিজিপিএ নিয়ে আমাদের সবার মধ্যে একটা ভাবনা আছে যে সিজিপিএ কতটুকু আমাদের লাগতে পারে, বা রিয়েলিস্টিক মানে এটা কানাডায় যাওয়ার জন্য একটা স্টুডেন্ট কিভাবে টার্গেট রাখবে যে আমার এই সিজিপিএ হলে আমি এখানে যেতে পারবো, মানে কানাডা আমার জন্য ইজি হবে, মানে এভারেজ সিজিপিএ থাকলেও কি চান্স আছে? না, আসলে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে আমি বলব যে না, আপনাকে সিজিপিএটা ভালো রাখতে হবে। সিজিপিএটা ভালো রাখা অনেক জরুরি। যেমন 3.5 বা এর উপর, বিকজ আ অনেক কম্পিটিশন থাকে, অনেক জি। অ্যাপ্লিক্যান্ট থাকে। সেখানে আপনাকে টিকে আপনাকে অ্যাকসেপ্টেন্স ওই অফার লেটার পেতে হবে। তো এই ব্যাপারগুলো তো থাকেই। পাশাপাশি প্রফেসরকে যে আপনি রিচ করছেন, তখন প্রফেসরকে আপনি যদি ঠিকমতো না প্রেজেন্ট করতে পারেন বা আপনার রেজাল্ট ঠিকমতো আপনি যদি শো করেন যে না, আপনার রেজাল্টটা ওরকম হচ্ছে না, তখন কিন্তু আপনি এ আসার সুযোগটাও কমে যাচ্ছে। তো বাংলাদেশ থেকে অবশ্যই যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যেই ফিল্ডে এপ্লাই করতে চাচ্ছেন সেই ফিল্ডে আপনার বেসিক ধারণাটা হয়েছে কিনা। এর পরবর্তীতে হচ্ছে একাডেমিক রেজাল্ট, এরপরে আপনার কিছু দেশে এক্সপেরিয়েন্স হয়েছে কিনা, সেই জিনিসগুলা কাজে লাগাতে হবে হচ্ছে এপ্লাই এর সময়। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলোই মূল গুরুত্বপূর্ণ। এমনি স্কিলস এর বিষয়টা আমাদের তো অনেকের ধারণা আছে যে আচ্ছা সিজিপিএ লাগবে না, আমার যদি স্কিল ভালো থাকে আমি এমনিই যেতে পারবো, এরকম কিন্তু জি, বর্তমানে স্টুডেন্টদের মধ্যে একটা ট্রেন্ড চলতেছে ট্রেন্ড যে থাকে। সিজিপিএ, হ্যাঁ আমাদের স্কিল লাগবে, স্কিল লাগবে। সো এটা কতটুকু রিয়েলিস্টিক যে না অ্যাকচুয়ালি শুধু স্কিল দিয়ে যাওয়া সম্ভব? আ না, এটা অ্যাকচুয়ালি রিয়ালিস্টিক না, বিকজ স্কিল পাশাপাশি থাকলে একটা একটা অ্যাডভান্টেজ। বাট আ যখন আপনি এপ্লাই করছেন আপনাকে যে ডকুমেন্টেশন গুলা শো করতে হচ্ছে, সেখানে কিন্তু ও ওইটা সবাই দেখা যায় ওইটা লেখে। আমাদের যেমন রেজুমেতে আমরা লিখি যে আমাদের এই স্কিল আছে, ওই স্কিল আছে। কিন্তু যখন ব্যাপারটা আসে যে একদম মানে আমি এক্সাক্ট স্কোর স্পেসিফাই করছি, তখন কিন্তু জিনিসটা ডিফারেন্ট হয়ে যায়। তখনই কম্পিটিশনটা বেশি আম মানে আসে আরকি। তো এটাই আরকি আমার মনে হয় যে স্কিলের ক্ষেত্রে। তবে এছাড়াও যদি কেউ দেশ থেকে নিজের কমিউনিকেশন স্কিল, তারপর উম একজনের সাথে মানে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কোম্পানিতে যাই বা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ইভেন্ট পার্টিসিপেট করি, বিভিন্ন কম্পিটিশন পার্টিসিপেট করি। তখন কিন্তু আমাদের ওই এনগেজমেন্ট এর যে স্কিলটা সেটা বাড়ে। অনেক সময় আমাদের যে রাইটিং স্কিলটা সেটাও ডেভেলপ হয়। তো এই স্কিলগুলা একদম বেসিক এবং খুব জরুরি। যে স্কিলগুলা খুব আপনাকে কাজে দিবে ভবিষ্যতে আগায় নেওয়ার। আচ্ছা, তার মানে স্কিলও আমাদের লাগবে, বাট সাথে সাথে আমাদের সিজিপিএটা অ্যাকচুয়ালি সিজিপিএ অনেক ইম্পর্টেন্ট। ইম্পোর্টেন্ট। জি, যে আমাদের মেইনলি ক্লিয়ার গোল, স্ট্রং প্রিপারেশন, স্কিল ডেভেলপমেন্ট আর পেশেন্স, এই চারটা জিনিস পেশেন্স। লাগবে, তাই জি, তো? জি। আচ্ছা আচ্ছা। তাহলে এমনি বিদেশে যেতে চাইলে প্রথম স্টেপ কি নেওয়া উচিত? মানে আইএলটিএস আগে করব নাকি ইউনিভার্সিটি শর্টলিস্ট আগে, এইগুলা আর কি। আ না, ১ম এ আপনাকে IELTS এর প্রিপারেশনটা বেশি প্রায়োরিটি দিতে হবে। বিকজ অবভিয়াসলি আপনি যখন একটা অন্য দেশে যাবেন একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা মানে সেই অ্যাকসেপ্টেন্স টা পাওয়ার জন্য। তো IELTS এর প্রিপারেশনটা শুরু করে দিতে হবে এবং মিন টাইম আপনাকে খুঁজতে হবে যে কোন প্রফেসর আপনার সেম রিলেটেড রিসার্চ ইন্টারেস্ট এ আছে। তাহলে তখন যে সেই জিনিসটা কাজে দিবে। কিন্তু মানে জিনিসটা এমন করা যাবে না যে আপনাকে একটা করছেন, আরেকটা থেমে রেখেছেন। আপনাকে ২ সাইডেই আগাতে হবে। জি। আচ্ছা, যখন রিসার্চের কথা উঠেই আসছে, সো ভাইয়া আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে রিসার্চ জিনিসটা আমরা কিভাবে মানে শুরু করতে পারি? যেমন আমি হচ্ছে বাউস্ট খুলনার সেকেন্ড ব্যাচ। সো আমার ফার্স্টে দেখা যাচ্ছে আর একটা ব্যাচ আছে। তারাও হুম। এখনো বের হয়নি। আমি এবার 2-1 এ, সো তারা 3-1 এ কেবল। সো এভাবে আরকি দেখা যাচ্ছে যে আমার যেমন একটা ব্যাচ, সো তারাও অত একটা জানে না। এক্ষেত্রে আমরা যারা নতুন, আমরা কিভাবে মানে রিসার্চ বিষয়টার সাথে কিভাবে পরিচিত হতে পারি, বা রিসার্চটা কিভাবে শুরু করতে পারি জিনিসটা? হ্যাঁ, পেপার রিভিউ করতে হবে। তো যেটা করা যায় Google Scholar এ বা সায়েন্স ডিরেক্ট এ, মানে যদি ওই অ্যাক্সেস টা থাকে। অনেক সময় আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ইমেইল পাই।
ওই ইমেলটা আমরা আমাদের পার্সোনালাইজড ইমেল থাকে, তো ওইটা আমরা ইউজ করতে পারি। তো ওইটা থ্রুতে আমরা সায়েন্স ডিরেক্ট বা যেসব অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে এগুলা, এই জার্নালটা এগুলা আমরা ইউটিলাইজ করতে পারি ওইখান থেকে। তো অনেক আমরা যেই রিলেটেড ফিল্ডে বেশি ইন্টারেস্ট ফিল করছি বা আমরা দেখছি যে হ্যাঁ, একটা নির্দিষ্ট সেক্টরেই আমার আগ্রহটা বেশি কাজ করছে বা এটা নিয়ে স্টাডি করতে বেশি কাজ করছে। তো আমরা জাস্ট ফর এক্সাম্পল আমরা এটা নিয়ে সার্চ দিলাম, দিয়ে দেখলাম যে কিরকম পেপার আছে। তখন তখন স্টাডি করতে করতে একটা আইডিয়া হয় যে হ্যাঁ, এইটা এই নিয়ে কাজ হচ্ছে, আবার কোনটা নিয়ে কম কাজ হচ্ছে, কোনটা নিয়ে বেশি কাজ হচ্ছে, তখন ওই ফিল্টার করতে ইজি হয়। তো এভাবে শুরু করা যায়। এমনি আপনার মতে রিসার্চ শুরু করার বেস্ট টাইম কোনটা, যে এই সময় থেকে শুরু করাটা ভালো হয়? আহ থার্ড ইয়ার, থেকে থার্ড ইয়ার। আর যদি আরো বেশি ইন্টারেস্ট থাকে অবভিয়াসলি সেকেন্ড ইয়ার থেকে করা যায়, কিন্তু আমার যেটা মনে হয় থার্ড ইয়ার বেস্ট। কারণ ওই সময় মানে একটু ম্যাচুরিটি, মানে যে একাডেমিক যে ম্যাচুরিটি সেই জিনিসটা আরো ভালো মতো আসে। তখন আরো ফিল হয় যে না, আমি অমুক টপিকটায় বেশি মার্কস পাচ্ছি বা আমার মানে আমি স্কোর বেশি করছি। তো হ্যাঁ, ফর হ্যাঁ। এক্সাম্পল আমাদের যেমন অনেকগুলা সেক্টর, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। সো আমরা স্টাডি করতে করতেই দেখবো যে হ্যাঁ, আমার তো এই জিনিসটা বেশি ভালো লাগছে, এই টপিকটা বেশি ভালো লাগছে। তখন আমরা ওই রিলেটেড পেপার সার্চ দিব যে হ্যাঁ, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড কি এই মুহূর্তে কাজ হচ্ছে। বা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির, বাইরের ইউনিভার্সিটির প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্ট ঘেঁটে দেখবো যে হ্যাঁ, মানে কোন টপিক গুলা বেশি কমন আসছে, তার মানে ওইটা নিয়ে বেশি কাজ হচ্ছে এই মুহূর্তে। তো জিনিসগুলা এরকম। তখন আমাকে ট্রাই করতে হবে যে হ্যাঁ, আমারও যেহেতু ইন্টারেস্ট ওই রিলেটেড সেক্টরে বেশি, তাহলে ওই দিকে ফোকাস করি। জিনিসগুলো এভাবে আগানো যায়। আচ্ছা, আচ্ছা। মানে রিসার্চ নিয়ে আমরা যখন ইন্টারেস্টেড হব, মানে সব যে এই সাইডে আমার ভালো লাগতেছে, এই সাইডে ভালো আমি লাগছে। আগাইতে পারি, তখন আর হ্যাঁ, কি আমরা তখন। এদিকে আগাবো। এন্ড রিসার্চ হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট বিদেশ যাওয়ার হ্যাঁ। জন্য। বাইরে যাওয়ার জন্য অবভিয়াসলি রিসার্চ ইম্পোর্টেন্ট। বিকজ বাইরে গেলে আমি মানে মাস্টার্স বা পিএইচডি যেটাই করি, মানে আমাকে তখন সেই সুযোগগুলা বাড়ায় দিবে যে আমি ওইটা নিয়ে আরো কাজ করতে পারবো। তো তখন একটা অ্যাক্সেস থাকে আরকি। বাইরের কান্ট্রিতে এই জিনিসগুলা আরো অনেক মানে ইজি হয় আরকি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আসলে চাই আমাদের আড্ডাগুলো যেন আমাদের মাঝেই সীমাবদ্ধ না থাকুক। তাই ঝটপট লাইভটি শেয়ার করে দিন আপনার ক্লাসের গ্রুপগুলোতে। কারণ আপনার এই শেয়ারটি আপনার কোনো বন্ধু হয়তো দারুণ কিছু শেখার সুযোগ পাবে। উসাব সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়। তাই এই কাজের আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় সাহস। আর্মি ইউনিভার্সিটি সব বড় ক্যাম্পাসের বড় ভাইদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরতে উসাব বদ্ধপরিকর। তাই উসাবের সাথে থাকুন, কারণ আমরা আপনারাই উসাবের শক্তি। এখন আমরা ভাইয়া আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। একটা স্টুডেন্ট কিভাবে এসওপি লিখলে সেটা বেশি ইউজফুল হবে? জব প্লাস পিআর এই জার্নিতে বাস্তবে কত বছর সময় লাগে? আর প্রথম 6 মাস শুনছি নাকি অনেক কষ্টকর হয়, এটা কি সম্পূর্ণ? আম আচ্ছা, তো ১ম এ এসওপির ব্যাপারে আসি। তো এসওপি কিন্তু আমাদের যখন আমরা এপ্লাই করি, একটা সাইড হচ্ছে ভিসার সময় আমাদের একটা এসওপি লাগে, সেটা হুম, ডিফারেন্ট। হুম, আর যখন আমরা প্রফেসরকে দিচ্ছি বা আমরা যখন এপ্লাই করছি আমাদের একাডেমিক অ্যাপ্লিকেশনে, তখন আরেকটা লাগে। তো যে এসওপিটা আমাদের একাডেমিক লাইনে লাগে, সেখানে আমাদের সব একাডেমিক রেকর্ডস গুলা নিয়ে আমি লাস্ট অমুক টপিক নিয়ে রিসার্চ করেছি। এই আমার ইন্টারেস্ট হচ্ছে সামনে আরেকটু আগানো বা এই টপিক নিয়ে আরেকটু কাজ করা, বা আপনার যে টপিক আছে এটার সাথে আমার মিল রেখে আমি এটার ব্যাপারে আগ্রহী। জিনিসগুলো এভাবে লিখতে হয়। আর এরপরে জবের কথা যদি বলি, জব, পিআর, এভরিথিং। তো এটা হুম, আপনাকে আগে ওয়েবসাইটে একটু ঘেঁটে নিতে হবে যে হ্যাঁ, অমুক দেশে এই মুহূর্তে জবও ভালো। ফর এক্সাম্পল এই মুহূর্তে আমি সার্চ দিলাম যে হ্যাঁ, সিভিলের জব কোন দেশে ভালো আছে। তো হ্যাঁ। আমি দেখলাম যে হ্যাঁ, কানাডায় ভালো আছে, ইউএসএ তে ভালো আছে। তারপরে আমি দেখব যে হ্যাঁ, আমার ফিল্ডের কাজ কোন দেশে বেশি হচ্ছে।
যেমন আমি প্রফেসরদের ঘেঁটে দেখছি, প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্টটা ঘেঁটে দেখছি। সেইখানে আমি ফিল্টার করে দেখলাম যে হ্যাঁ, আমার ওইটার সাথে মিলে যাচ্ছে আমার একাডেমিক যে ইন্টারেস্ট গুলো আছে। তারপর আমি ভেবে দেখলাম যে হ্যাঁ, ওইখানে পিয়ার বা ওইখানে থাকার সুবিধাগুলা কিরকম, কেমন সময় লাগবে। সেভাবে ফিল্টার করে আপনাকে আগাতে হবে আরকি। আচ্ছা। আর প্রথম 6 মাসের কথা যে আ মানে অনেক টাফ। হ্যাঁ, এটা ট্রু। ১ম ৬ মাস একটু টাফ হয়। স্পেশালি যারা বাংলাদেশে একেবারেই আম মানে বাসাতেই বেশি সময় কাটিয়েছে বা এমন হয়েছে যে হ্যাঁ, মানে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব আশেপাশে কাছাকাছি ছিল। তাদের জন্য জিনিসটা খুব কঠিন হয়। বিকজ তারা তো জিনিসটার সাথে স্যুট করে নাই। সো জিনিসটা এরকম হয় যে তখন ১ম দিকে একটু কষ্ট হয়। ১ম দিকে আম নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, নতুন একটা environment এ যাওয়া। ওই সময়ে নিজেকে মানায় নেওয়ার জন্য আম মানে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটিরই দেখা যায় প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার থাকে বা আম এরকম বিভিন্ন activities ই ওরা রেডি রাখে। বিকজ তারা জানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কি ধরনের সিচুয়েশন ফেস করে বা কি ধরনের তাদের মন মানসিকতা থাকে আর্লি স্টেজে। তো ওই ধরনের ইভেন্ট অ্যাটেন্ড করা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট সলিউশন অর আম বিভিন্ন কান্ট্রির মানুষের সাথে মিশা। কারণ ওই সময়ে কিন্তু একটা কিউরিওসিটি obviously থাকে যে আমি ফর এক্সাম্পল আমি কানাডায় গেলাম, আসলাম। কানাডায় আসার পরে আমি দেখলাম যে আম হ্যাঁ, এখানে একজন ইটালিয়ান আসছে। ইটালি থেকে একজন স্টুডেন্ট আসছে। একজন ইউএস থেকে স্টুডেন্ট আসছে। আ বিভিন্ন দেশ থেকে আসছে। তো ওদের সাথে আমরা যখন এনগেজ হয়ে যাব তখন আমরা এমনিই বিজি হয়ে যাব। বা বিভিন্ন ইভেন্ট অ্যাটেন্ড করা বা বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস অ্যাটেন্ড করা। সেগুলা করলে নিজেকে খাপ খাওয়াতে বেশি দেরি লাগে না। এটা হচ্ছে আমার সাজেশন। সো কখনো যদি কেউ এরকম আসে তাকে ইনস্ট্যান্ট ট্রাই করতে হবে যে বিভিন্ন এক্টিভিটিস এ অ্যাটেন্ড করা এবং আম ট্রাই করা ডিফারেন্ট কালচার সম্পর্কে জানতে। আ তো এটাই হচ্ছে ১ম ৬ মাসের যে ব্যাপারটা থাকে সিচুয়েশন নিয়ে। তো এইটা আরকি আমার সাজেশন। আ তার মানে মানে অনেকে আমরা আছি যারা বাইরে যাওয়াকে অনেক সহজভাবে নিই। কিন্তু আপনার কথায় যা বোঝা গেল যে প্ল্যানিং ছাড়া গেলে শুরুটা আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে। সেটা আর obviously। আমাদের মধ্যে অনেক দর্শকের পিআর জার্নি নিয়ে খুব কিউরিওসিটি থাকে। সো আজকে মেবি তাদের ধারণা কিছু হলেও ক্লিয়ার হয়েছে। এখন আমরা আ একটু কমেন্ট সেকশনের দিকে দেখি যে কেমন কি কমেন্ট এসেছে। এখানে দেখতে পাচ্ছি যে তাসনিম তাবাস্সুম মিথিলা কমেন্ট করেছে যে, "ভাইয়া বিদেশে যাওয়ার জন্য কোন কান্ট্রি সবচেয়ে সহজ এবং রিয়ালিস্টিক মনে করেন?" আমার কাছে আমি যদি এই মুহূর্তে বলি তাহলে ফিনল্যান্ড এই মুহূর্তে কম্পারেটিভলি ইজিয়ার, অস্ট্রেলিয়া বিকজ তারা ভিসা ভালোমতো দিচ্ছে অ্যান্ড পিআর প্রসেসও মানে যেটা আগের মতন ছিল মানে অত হার্ড হয়নি। বাট জি, জি। ক্যানাডার কারেন্ট সিচুয়েশন একটু হার্ড হয়ে গিয়েছে বিকজ এখন নতুন গভর্নমেন্ট এসেছে এইজন্য তাদের যে ইমিগ্রেশন স্টেপ প্রসেস গুলা এভরিথিং ইজ নাও বিং চেঞ্জ। সো আমি সাজেস্ট করব অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড এই ২ টা। বাট obviously কানাডাও খারাপ না। বাট কানাডার নিউ রুলস অনুযায়ী পিএইচডি টায় বেশি ইম্পোর্টেন্স দিচ্ছে। বিকজ পিএইচডির ভিসাও 2 উইকস এ হয়ে যায়। মানে এখন এই নিউ রুলস হয়েছে। বাট মাস্টার্স বা ব্যাচেলার্স এর ওদের প্রসেসটা একটু লেন্দি। আম ইভেন পিএইচডি যারা এখানে করে ওদের আবার পিআরও হওয়াটা একটা প্রসেস একটু ইজি হয় আরকি। সো কেউ যদি মানে এটা ডিপেন্ড করে আরকি। মানে এখন কেউ যদি প্ল্যান করে যে ব্যাচেলার্স করতে যাবে তখন একটা সিনারিও। আবার কেউ যদি মাস্টার্স করতে আসে তখন একরকম। বাট বর্তমান কানাডার সিচুয়েশন অনুযায়ী আম পিএইচডি যারা করতে আসে তাদের কিছু বেনিফিটস মানে সুবিধা আছে আরকি। এবার আসি আমরা আপনার ভার্সিটি লাইফ নিয়ে। অনেক আমরা কানাডা নিয়ে আলোচনা করে ফেলছি। জি। প্রথমেই আপনার বায়োস্টে আসার গল্প শুনতে চাই আমরা। আমরা জানতে চাই আপনার ভার্সিটি লাইফ কেমন ছিল? কেমন কেটেছে আপনার সময়টা? ৪ বছর? আচ্ছা, আম ১ম থেকে যদি বলি আমাদের ক্লাস শুরু হয় হচ্ছে মার্চের ৬ তারিখ ২০১৬ তে।
তো আমাদের প্রথমেই তো একদম হলে উঠি। আমিও এরকম হচ্ছে, মানে এটা আমার প্রথম ছিল যে, মানে আমার বাসা ঢাকায়, তো আমি ঢাকা থেকে মানে যে একটু দূরে যাচ্ছি, ওইটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। তো আমারও অনেক ধরনের কিউরিওসিটি ছিল এবং ভাবছিলাম কিরকম আমার মানে স গ্রুপ পার্টনার বা হলমেট এভরিওয়ান কিরকম হবে। তো আ সবাই অনেক কোঅপারেটিভ ছিল। আমি যে এক্সপেরিয়েন্সটা হয়েছে এবং আ ১ম দিকে আসার পর আমাদের দেখা গিয়েছে একেক একেক একেকজন একেক জেলা থেকে এসেছে, একেক জায়গা থেকে হুম, এসে হুম, হুম। তাদের মানে তাদের সম্পর্কে বা তাদের আ কালচার সম্পর্কে জানতে পেরেছি। তো এরকম অনেক মজার ঘটনা ঘটেছে। আমরা দেখা যেত যে আমাদের ক্যান্টনমেন্ট থেকে আ কুমিল্লা টাউন একটু দূরে। তো আমরা বন্ধুরা সবাই মিলে ঘুরতে চলে যেতাম ক্লাস শেষে। আম এরকম। তো বিভিন্ন এক্সপেরিয়েন্স হয়েছে এবং খুব মজার এক্সপেরিয়েন্স হয়েছে। অনেক সময় আম দেখা যেত যে ওই আমাদের ক্যান্টনমেন্টে ছিল। তো আমাদের ওই গেট বন্ধ হয়ে যেত। তো আমরা হচ্ছে এমন অনেক হয়েছে যে মানে একটু লেট হয়েছে বাট মানে খুব এনজয় করেছি। তো এগুলো অনেক মনে রাখার মতো। মানে আমাদের সবার কাছেই তাহলে দেখা যায় যে আমাদের এই ভার্সিটি লাইফটা বেস্ট থাকে। বেস্ট এমনি থাকে। থাকা অবস্থায় আমরা অনেক আফসোস করি যে ধুর যেতে ভালো জি, লাগতেছে না, জি। ভার্সিটিতে হ্যাঁ, যাবো। জি। তবে মানে আমরা যে ফ্রেন্ড গুলা পাই মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আম ভার্সিটি লাইফে আমরা যেসব ভালো ফ্রেন্ড পাই, আম ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়র এভরিওয়ান পাই, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শিখা শুধুমাত্র পড়াশোনায় না, শুধুমাত্র ওই স্লাইড খুলে পড়াই না। আমরা হুম। আমাদের আশেপাশের সারাউন্ডিংস থেকে অনেক কিছু শিখার থাকে। এটা ভার্সিটি শিখায়। এখন আমরা কথা বলব যে আপনার ক্লাবের কতটা গুরুত্বপূর্ণ মানে জিনিস আপনি মনে করেন ক্লাব, ভার্সিটিতে যে আমাদের ক্লাবগুলো থাকে জি। এগুলার মানে কিরকম গুরুত্বপূর্ণ আপনাদের মানে আমাদের ফিউচার লাইফে কতটা কাজে আসতে পারে? যেহেতু আপনার ভার্সিটি ফার্স্ট আপনি ফার্স্ট এর দিকের ব্যাচ ছিলেন, ফার্স্ট ব্যাচ ছিলেন সিভিলের। তো আপনাদের ক্লাব কিভাবে ছিল এগুলা একটু যদি বলতেন। আম ক্লাবের অ্যাকচুয়ালি অনেক বেনিফিটস আছে। যদি এমন হয় যে কেউ ক্লাবের এক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত হয়ে আছে, তখন কিন্তু দেখা যায় তার কমিউনিকেশন স্কিলও ডেভেলপ হচ্ছে। আবার অনেক সময় বিভিন্ন সেমিনার হয়, ওইখানে বাইরে থেকে অনেক এক্সপার্ট লোক মানে এক্সপার্ট পারসন আসেন। তো তাদের এক্সপেরিয়েন্স জানা বা তাদের সাথে পরিচয় হওয়ার মাধ্যমেও কিন্তু অনেক ধরনের স্কোপ থাকে। ফিউচারে জবের ক্ষেত্রে বা এরকম। তো আম শুধু এটা না, যেমন আমি যদি শেয়ার করি আমার আ ইউনিভার্সিটি রিলেটেড যে ক্লাবের এক্সপেরিয়েন্স, সেখানে আমি বলব যে আমরা যখন ১ম শুরু করি, আমরা আ আমাদের স্যারকে বলি, আমাদের সব ফ্রেন্ডরা মিলে আমরা দেখলাম যে আমাদের ক্লাবের কোনো মানে এই মুহূর্তে কোনো ক্লাব নাই। যেহেতু আমাদের ফার্স্ট একদম মানে শুরু হয়েছে সিভিল ডিপার্টমেন্ট। তো স্যাররা তখন বললেন যে, আমাদের একটা আ মানে ক্লাব হওয়ার আগে একটা ইভেন্ট হওয়া লাগবে বা অর্গানাইজ করা লাগবে। তখন আমরা সবাই তখন আমরা সবাই মিলে একটা প্ল্যান করি এবং আমি আ স্কুলে এবং কলেজেও আমার একটা এক্সপেরিয়েন্স ছিল আ বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লে কম্পিটিশন এর। তো সেটা আমি ট্রাই করি যে সেটা ইউটিলাইজ করার। তো সব ফ্রেন্ডরা মিলে আমরা তখন আম একটা প্রজেক্ট রেডি করি। এবং ওইটাও ডিসপ্লে করি। আমরা ওই থ্রুতেই আমাদের ক্লাবটা তখন শুরু হয় আরকি। আ ২৮ নভেম্বর আ ২০১৬। সো ওইটাও অনেক মেমোরেবল একটা এক্সপেরিয়েন্স ছিল। বুঝা যাচ্ছে যে ক্লাব আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের অবশ্যই। ক্লাব করতে হবে, হ্যাঁ। মানে অবশ্যই। এখন আমি যেখান থেকে শুনেছিলাম যে আপনি আপনার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। সো এই গল্পটা যদি আমাদেরকে শেয়ার করতেন যে কিভাবে আপনি প্রেসিডেন্টশিপ এ আসলেন? আম হ্যাঁ, আমার হচ্ছে ২০১৮ সালে আমি ১ম প্রেসিডেন্ট হই। তো আমাদের আম এ স্যাররা তখন সার্কুলার দিয়েছিলেন। তো ওই থ্রুতে তখন হচ্ছে আমি ইন্টারভিউ দেই। তখন সিলেক্টেড হই। অ্যাজ ওয়েল অ্যাজ ২০১৯ সালেও আমাদের একটা ইলেকশন হয়। সেখানেও আমি ইলেক্টেড হই। আ সবাই আমাকে সেই সাপোর্টটা দেয়। তো এটা আমি অলওয়েজ মানে রেসপেক্ট করি যে হ্যাঁ, আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে।
সবসময় আমি কাজ করার চেষ্টা করেছি এবং আম আমার মানে আমি সবসময় এই জিনিসটা অনেক ফিল করি বিকজ যেই সময়টায় নভেম্বরের ২৮ তারিখ যেই সময়টায় এই ক্লাবটা লঞ্চ হয়েছিল, ওই সময় ঠিক আগের দিন আমার আম্মু ক্যান্সার পেশেন্ট ছিল। তো ঐজন্য আম্মু আইসিইউতে ছিল। তো এইজন্য দেখা গিয়েছে যে মানে আমার সাথে এটা অনেক কানেক্টেড এবং আমার সবসময়ই ক্লাব নিয়ে কাজ করতে খুব ভালো লাগতো এবং এখনো কখনো যদি স্কোপ হয় অবশ্যই সেটা নিয়ে কাজ করব। মানে মেইন কথা আপনার ক্লাব খুব পছন্দ ছিল পছন্দ এন্ড ছিল। সেই হিসাবে আর কি করছেন। হ্যাঁ। এমনি হ্যাঁ, ক্লাবিং দরকার আছে। যেমন আ সবকিছুতেই দেখছি স্কিল বাড়ায়। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ক্লাব করলে যে লিডারশিপ, টিম ওয়ার্ক এসবের মানে আমরা উন্নত হব, আমাদের স্কিল গুলা আসবে। হুম, সেগুলা তো অনেক যুক্তি সম্পূর্ণ, যেটা আপনার অবশ্যই। কথায় আর কি বুঝলাম। সো আপনারা ফার্স্ট কোন ক্লাব করছিলেন? মানে আপনার কোন ক্লাবটার নাম কি ছিল? কি রিলেটেড বায়ো ছিল? সিভিল আমাদের বায়ো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব। আমাদের ক্লাবের নাম ছিল বায়ো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব। তাহলে একটা স্টুডেন্টের কি ওই রিলেটেড ক্লাবেই থাকা, ইনভলভ থাকা ভালো? যে ধরেন আমি সিএসসি থেকে পড়ছি, সো আমার সিএসসি বা কোডিং ক্লাব বা রোবোটিক্স ক্লাব, এসব ক্লাবে থাকা বেটার, নাকি আমি অন্যান্য ক্লাবও এক্সপ্লোর করতে পারি? না, আপনার ব্যাপারটা এরকম না। আরো আরো অনেক ক্লাবই যেমন থাকে। যেমন আমি ডিবেটিং ক্লাবেও ছিলাম। আ তো আমার কাছে মানে মনে হয়েছে যে বিকজ আমি স্কুল কলেজ লেভেলে আমিও ডিবেটিং ক্লাবে ছিলাম। তো এইজন্য আমি চিন্তা করেছি যে না, আমি আমার স্কিলটা ডেভেলপ করব ডিবেটিং এ। তো এটা কোনো ইম্পোর্টেন্ট ইস্যু না যে আমাকে ওই ফোকাস রাখতে হবে ওই আমার রিলেটেড ফিল্ড ক্লাব গুলাতেই। বাইরের ফিল্ডে আমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে obviously আমি করতেই পারি। অ্যাটেন্ড মানে সেগুলো থেকেও আমরা কিছু না কিছু স্কিলস তো অবশ্যই পাবো। শিখায় হ্যাঁ, শিখার তো শেষ নাই। তো শিখা সেখান থেকেও কিছু না কিছু অবশ্যই শিখব। জি, জি। ভাইয়া, এখন আসি আপনার রিসার্চের টপিকটা নিয়ে। রিসার্চের আপনি কোথায় কি, কি উপরে রিসার্চ করেছেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন? বা আপনার রিসার্চ পেপার নিয়ে একটু যদি আমাদের বলতেন। মূলত আমার ব্যাচেলার্সে আমি ঢাকা-কুমিল্লা ন্যাশনাল হাইওয়ের যে সেফটি ছিল, সেফটি মানে অ্যাক্সিডেন্ট এ নিয়ে রিসার্চ করেছি। তো এখানে আমরা আরকি মানে কি ডার্ক স্পট যেমন হচ্ছে সেখানে হচ্ছে কি ধরনের অ্যাক্সিডেন্টটা বেশি হয়েছে, ব্লাক স্পট গুলা এইগুলা এবং হচ্ছে আমরা এআরআই থেকে বুয়েটের এআরআই আম এ লাইক ওইখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট মেইনলি। তো ওখানের ডাটাগুলা আমরা কালেক্ট করেছি। ওইখানে ডাটাগুলা আমরা কালেক্ট করে আমরা আইডেন্টিফাই করেছি যে মেইনলি কি কোন সিচুয়েশন এ, কোন সময়ে, কোন ধরনের লেনে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওই ঢাকা-কুমিল্লা ন্যাশনাল হাইওয়েতে। তো এই ধরনের এই রিসার্চটা ছিল আমার এবং এটা আমার ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাবলিশও করা হয়েছে। তো আ এটা ছাড়াও আমি আ মাস্টার্সের সময় আমি প্রজেক্ট করেছি এবং আম মানে পাবলিকেশন আমার মেইনলি আম আফটার আমার যখন WSP তে জব হলো জিও টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে, তখন আমার ইন্টারেস্টটা বেশি ডাইভার্ট হয়ে গেল ম্যাটেরিয়ালস রিলেটেড টপিকে। বিকজ আমার ফিল হচ্ছিল যে ম্যাটেরিয়ালস এ আমার আগ্রহটা বেশি কাজ করছে। এটা নিয়ে আরো কাজ করার আম মানে স্কোপ গুলা বেশি এবং আগ্রহটাও বেশি আমি ফিল করছি। তখন থেকেই আরকি আম মুভ করা। তখন হচ্ছে যখন এই অপরচুনিটি পেলাম, যখন এপ্লাই করলাম, তো আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসর অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, এটা লন্ডনে, এটা ওন্টারিওর ভেতরে আরকি, সেম প্রভিন্সে, ওইখানে এপ্লাই করেছিলাম। তো আমার ২ জায়গায় হয়েছিল। বাট আমার যেহেতু আমি উইন্ডসরে আমি অলমোস্ট 5 ইয়ার্স হয়ে গিয়েছে এখানে থাকি। তো আমি চিন্তা করেছি যে এইখানেই আমি চুজ করব পিএইচডি করার। তো এরকম আরকি ব্যাপারটা ছিল। ও আচ্ছা। ভাইয়া, আপনার মাস্টার্স কোথা থেকে করেছেন? বা ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকেই। আচ্ছা। এমনি আমি যেটুকু জানি আপনি বুয়েটেও আরকি মাস্টার্স এর জন্য অ্যাডমিট হয়েছিলেন। হ্যাঁ, ওইখানে আমি আ অ্যাডমিট হয়েছিলাম। তো আচ্ছা, ওইখানে সো আমি ওই হচ্ছে ১ সেমিস্টার করেছি। আ তারপর যখন আমার মানে আমি শুরু করেছিলাম তখন ১ সেমিস্টার করার পরে যখন ভিসা হয়ে গেল আ কানাডায়, তখন আমি আ সুইচ করে ফেলি। তখন আমি এসে পড়ি কানাডায় মাস্টার্স করতে। এই আরকি। আ ভাইয়া, তো এটা হচ্ছে দেখা যায় যে আমাদের অনেকেরই ড্রিম থাকে যে আমরা একটু বুয়েটে মাস্টার্স করব। বিশেষ করে আমরা ইঞ্জিনিয়ারিং এ যারা আছি, কুয়েট, বুয়েট, রুয়েট এগুলা তো আমাদের সবারই দেখা যায় ড্রিম থাকে।
সো এখানে আপনি মাস্টার্স করার জন্য কি অ্যাডভাইস দিতে পারেন আমাদের, যে এটা করলে তুমি ওখানে ইজিলি মাস্টার্স করতে পারবা, অ্যাটলিস্ট বাইরে না যাই বাট বাংলাদেশের ভিতরে টপ ইউনিভার্সিটিতে মাস্টার্স তো করতে পারি। ওয়েল, আমি যেটা ফার্স্ট প্রায়োরিটি দিব সেটা হচ্ছে মানে ফর এক্সাম্পল ডিফারেন্ট সাবজেক্টের উপর তো মাস্টার্সের ওদের কোর্স থাকে, জি প্রোগ্রাম জি। থাকে। সো যেই প্রোগ্রামে আমি ফোকাস করছি ওই প্রোগ্রাম রিলেটেড টপিকগুলা স্টাডি করা এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা ফলো করা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা সলভ করা। তাহলে হচ্ছে ওগুলা অনেক হেল্প করে আরকি। এবং মানে যদি টানা আমি প্র্যাকটিস করতে থাকি তাহলে ওইটা কোনো ব্যাপারই না। মানে তখন চান্স পাওয়া কোনো ব্যাপারই না। হুম, আচ্ছা ঠিক আছে। মানে জিনিসটা এমন হয়েছে যে সবকিছুর জন্য আমাদের অনেক হার্ড ওয়ার্ক আর পেশেন্স দরকার। মেইনলি পেশেন্স, হচ্ছে আমাদের ইয়েস, ধৈর্য শক্তি অনেক বাড়াতে হবে। ইয়েস। আচ্ছা। ভাইয়া দেখেন, অনেক সময় এমন হয় যে আমরা স্টুডেন্টরা যারা ভিসার জন্য এপ্লাই করি, আমরা অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায় আমাদের। সো ওই হ্যাঁ। টাইমে আমরা কি করতে পারি যে আচ্ছা আমাদের এই ভিসাটা রিজেক্ট হয়ে গেছে, সো আমরা এখন নেক্সট ডে এই স্টেপে যাব। তো আসলে যে ব্যাপারটা চিন্তা করতে হবে সেটা হলো তাকে আবার এপ্লাইয়ের সময় তারা যে কারেকশন গুলা দিয়েছে, তারা যে রিজন গুলা দিয়েছে যে এই কারণে ভিসা রিজেক্ট হচ্ছে, সেই জিনিসগুলা ট্রাই করতে হবে সেগুলা কিভাবে ফিক্স করা যায়। বাট আম যেই জিনিসটা হয় সেটা হচ্ছে একবার যখন ভিসা রিজেক্ট হয়ে যায় তখন ওই কান্ট্রিতে আবার যে মানে হবে সেটার চান্সটা অনেক কমে যায়। কিন্তু এরপরও যদি মানে ইচ্ছা থাকে যে না আমি এখানেই এই কান্ট্রিতেই যাবো, দেন obviously একটা না একটা ভাবে হয়েই যাবে। বিকজ আম ব্যাপারটা এরকম যে তখন ভিসা অফিসারও বুঝবে যে না তার সেই সে প্রুফ করছে। যদি প্রুফ করতে পারে তো obviously সে বুঝবে যে না তার সেই ইচ্ছাটা আছে। তো এবং তখন হওয়ার চান্সও থাকে। তো চেষ্টাটা মেইন জিনিসটা হচ্ছে চেষ্টা করা এবং ওই আ জিনিসগুলা খুঁজে বের করা যেই কারণে রিজেক্ট হয়েছে সেটাকে কিভাবে সলভ করা যায়। এখন আমরা আরেকবার একটু কমেন্ট সেকশনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি নিগার নিশাত কমেন্ট করেছে, অ্যাজ আ স্টুডেন্ট হাউ ক্যান আই ব্যালেন্স একাডেমিক্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আই হোপ এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন করছে। সো ভাইয়া যদি answer দিতেন। ওয়েল, আমি যে জিনিসটা করতাম যখন আমি ক্লাবেও কাজ করতাম আবার স্টাডিতেও ফোকাস করতাম। তো আমি টাইমটা ম্যানেজমেন্ট করার ট্রাই করতাম। You just need to manage your time when you are studying, as well as when you are managing your extracurricular activities. সো আমি যে জিনিসটা করতাম আমি সারাদিন দেখা যেত যে ক্লাব অ্যাক্টিভিটিস এগুলা নিয়ে থাকতাম। বাট আমি রাত্রে এট লিস্ট ডিনারের পরে এট লিস্ট ১ ঘন্টা বা ২ ঘন্টা আমার যে টপিকটা নিয়ে আমার কাজ করছি বা যে জিনিসটা নিয়ে আমার সামনে ক্লাস, পরীক্ষা আছে, এক্সাম আছে, সেই জিনিসটা নিয়ে জাস্ট ১ ঘন্টা ২ ঘন্টা বসার ট্রাই করতাম। মানে জিনিসটা এরকমই বিকজ আম নট অনলি স্টাডি but also you have to manage your health, you have to take care of your health and everything. So মানে সবকিছু ম্যানেজ করতে হবে এভাবে আরকি। কোনো কিছুর উপর একেবারে বেশি ফোকাস দেওয়া যাবে না। যেমন স্টাডির উপর বেশি একেবারে ফোকাস দেওয়া যাবে না। দেখা যাবে যে তাহলে আমাদের মেন্টাল প্রবলেম হয়ে যাবে যে আমরা সারাদিন পড়ছি। তো ওইটাও করা যাবে না। পাশাপাশি আমাদেরকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এর সাথেও থাকা লাগবে। যে জিনিসটা আমাদেরকে হেল্প করবে যে হ্যাঁ, মানে আমরা অন্য কিছুর সাথেও আছি। আমাদেরকে মাইন্ড রিফ্রেশমেন্ট এর জন্য। তো টাইম ম্যানেজমেন্ট উম ওর মেইন আনসারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যে করতে পারে তার জন্য সবকিছু অনেক ইজি হয়ে যায়। মানে আমাদের মেইনলি ফোকাস রাখতে হবে যে আমরা কিভাবে আমাদের টাইমটাকে ডিস্ট্রিবিউট করতেছি, যে আমরা ইয়েস। একাডেমিক প্রেশার কতটুকু নিচ্ছি, দেন হ্যাঁ, আমরা সো আমাদের কি ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে একাডেমিকে ভালো করার, দেন অন্যান্য স্কিলস। দেন অন্যান্য স্কিলস obviously। যদি আমরা সেটা চাই যে হ্যাঁ, আমরা আম হায়ার স্টাডিজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রায়োরিটি হয়ে যায়। কারণ আমাদের মধ্যে ধারণা, বললাম একটু আগেই বললাম যে মেবি সিজিপিএ অত লাগে না, এই ফিল্ডে আছি সো এটা হয়তো লাগবে না, বাট আমরা তখন দেখা যায় যে অনেক সময় এইসব স্কিলের উপরে বেশি ফোকাস করি, যাচ্ছে আমি জি। স্কিল ভালো করি তাহলে হয়তো আমার হয়ে যাবে জব। এটা একটা ভুল আম কথা তাহলে এটা জানা হলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আ যদি
কারো প্ল্যান থাকে যে না সে হায়ার স্টাডিজ করবে, তাকে অবভিয়াসলি একাডেমিক স্কিলটা ভালো মতো প্ল্যান করতে হবে। বাট কেউ যদি প্ল্যান থাকে যে না আমি জাস্ট কর্পোরেট জবেই থাকবো, বাট অনেক সময় কি হয় আমি এমনও বড় ভাই আপুকে দেখেছি যারা হচ্ছে কর্পোরেটে অলমোস্ট 5-10 ইয়ার্স ছিলেন অ্যান্ড সাডেনলি তারা মাস্টার্স করতে এসেছেন, সাডেনলি পিএইচডি করতে এসেছেন। তো তারা কিন্তু ওই সিজিটা ভালো রেখেই এসেছেন। সো মানে যে জিনিসটা হয় ইন দ্য লং রান যে আপনি যদি সিজিপিএটা ভালো রাখতে পারেন, একাডেমিক আপনার ডেভেলপমেন্টটা কন্টিনিউ রাখতে পারেন, তখন ওই আপনি 10 বছর 15 বছর জব করার পরও এরপরও যদি আপনি একাডেমিক লাইনে আবার ব্যাক আসতে চান, জিনিসগুলো একটু ইজি হয়ে যায়। বাট অবভিয়াসলি স্কিল তো ইম্পর্টেন্ট আছেই। স্কিল ছাড়া মানে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি জানি কি বলতে হবে কিন্তু আমি কথা বলতেই সাহস পাচ্ছি না। তাহলে তো আর লাভ নেই। স্কিল অবভিয়াসলি ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে সেই জিনিসটা ব্যালেন্স করতে হবে যে হ্যাঁ, আপনাকে ফর এক্সাম্পল আপনি ফোকাস দিচ্ছেন যে আপনি 70% বেশি ফোকাস দিচ্ছেন একাডেমিকে আর বাকি 30% আপনি ফোকাস দিচ্ছেন স্কিলে। জিনিসটা এরকম করতে হবে আরকি। আপনাকে ব্যালেন্স করে নিতে হবে। মানে বা আপনাকে সবকিছু ওই আছে। হ্যাঁ, সবকিছু আপনাকে এটা ব্যালেন্স করে আপনাকে বুঝতে হবে যে আপনার ল্যাকিংস টা এই জায়গায় আছে, আপনি এই জায়গাটায় ঠিক করতে হবে। এই জায়গাটা ঠিক করে দেন, সেটা একাডেমিকে হোক, স্কিলে হোক। তো যেন এমন না হয় যে আমি সারাদিন ওই একাডেমিকটা নিয়ে পড়ে আছি। তাহলে আবার দেখা যাবে আমার স্কিলটা বেশি ডেভেলপ হবে না। তো এই জিনিসগুলা নিয়ে এভাবেই ম্যানেজ করে কাজ করতে হবে। এখন আমরা আরেকটা কমেন্ট দেখব। এখানে দেখি যে উম্মে তানাজ্জি কমেন্ট করেছে, আইএলটিএস প্রিপারেশন শুরু করার জন্য আপনার কোনো রিকমেন্ডেশন আছে? আম আমি যেটা করতাম, আ আমি ইউটিউব পেজটা অনেক ফলো ইউটিউব চ্যানেলটা অনেক ফলো করতাম। আ ইউটিউব আমার অনেক ফেভারিট চ্যানেল ছিল। তো এটা ছাড়া আমি যেটা করতাম, আমি স্ট্রাকচার মেইনটেইন করার ট্রাই করতাম। রাইটিং এর ক্ষেত্রে স্ট্রাকচার মেইনটেইন করলে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। যে কি টাইপের কি টাইপের কোয়েশ্চেন এর জন্য কি আনসার অ্যান্ড সেই জিনিসটা কি স্ট্রাকচার মেইনটেইন করলে, কারণ তখন যে জিনিসটা হয় যে আপনার মাথার মধ্যে সেই জিনিসটা আছে যে আমার আম এই স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে। বাট বিকজ টাইম অনেক কম থাকে। তো আপনার ওই যে আপনি যে চিন্তা করবেন যে কি কোন সময়ে কি লিখবো, ওই জিনিসটার সময় থাকে না। তো বেসিক্যালি আমি বলব এটাই যে IELTS এর প্রিপারেশন এর ক্ষেত্রে YouTube এর E2 চ্যানেলটা খুব ভালো। অ্যান্ড অনেক ফেমাসও। এটা খুবই ফেমাস। তো ওইখানে হচ্ছে ওরা অনেক ভালো টপিক শেয়ার করে। অ্যান্ড এটাই হচ্ছে আমার সাজেশন থাকবে। এখন আমরা হচ্ছে দর্শকের জন্য এক বার্তা যে উসাব মূলত আর্মি বিশ্ববিদ্যালয়গুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও বর্তমান চ্যালেঞ্জের কথা মাথায় রেখে আমরা নিয়মিত আয়োজন করছি উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা। আমাদের উদ্দেশ্য ক্যাম্পাসের প্রিয় বড় ভাই আপু এবং সব সম্মানিত শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা, তার ক্যারিয়ার জার্নিগুলো, গল্পগুলো আমাদের সবার সামনে তুলে ধরা, যা থেকে আমাদের যারা জুনিয়র বা অনুজরা সঠিক একটা দিক নির্দেশনা পায়। আমাদের পথ চলে যদি কোনো সম্মানিত শিক্ষক বা অভিজ্ঞ সিনিয়র ভাই আপু যুক্ত হতে চান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিতে আগ্রহী হন, তবে অনুগ্রহ করে উসাব পেজে ইনবক্স করুন এবং আপনাদের সামান্য পরামর্শ করতে হবে আপনাদের জীবনকে টার্নিং পয়েন্ট। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভাইয়া, আপনার কাছে আমার শেষ কোয়েশ্চেন হলো যে আপনি জানেন যে উসাব হলো বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়ার যাত্রা চলমান। এই যে আমরা সব ক্যাম্পাসের অনুজিদের জন্য এরকম একটা সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছি, ক্যারিয়ার লাইফ করছি, এই উদ্যোগটি সম্পর্কে যদি আপনার মূল্যবান কিছু বক্তব্য দিতেন আমাদের। আম আমি অবশ্যই এই উদ্যোগটাকে অনেক সাধুবাদ জানাই। কারণ এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যে আমরা আম অন্যদের থেকে আম শিখছি, কিভাবে শিখছি। স্পেশালি আমাদের সিনিয়ররা তারা কোথায় আছেন, কি করছেন, কি ধরনের জব করছেন, তাদের সাথে আমরা ইন্টারেকশন হওয়ার একটা সুযোগ পাচ্ছি সেই থ্রুতে। তো অসাব যে আ এই উদ্যোগটা নিয়েছে আমাদের যে
6টা আর্মি বিশ্ববিদ্যালয় আছে, এগুলাকে সম্মিলিত একসাথে করার, সেইটা করে কিন্তু জিনিসগুলা অনেক ভালো হচ্ছে। এবং নট অনলি এখানেই সীমাবদ্ধ যে আমরা একেকজন অ্যালুমনাইর সাথে কথা বলছি, বাট অলসো আমরা কিন্তু অন্যান্য জুনিয়রদের সাথেও আমাদের ইন্টারেকশন হচ্ছে এবং তারাও আমাদেরকে চিনছে, তারাও কিন্তু আমাদেরকে রিচ করার সেই স্কোপটা পাচ্ছে। আমরাও জানতে পারছি যে আমাদের সাথে বাকি যারা অ্যালুমনাইরা আছে তারা কোথায় আছে, তাদের সম্পর্কেও আমরা জানতে পারছি, তাদের সাথেও আমরা রিচ করতে পারছি। তো এটা অনেক ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটার ব্যাপারে আমি অনেক আশাবাদী। ধন্যবাদ ভাইয়া। এমনি আমরা কমেন্ট সেকশনে আরেকবার একটু দেখতে পাচ্ছি যে আপনাকে সবাই সালাম দিয়েছে, আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছে। হয়তো আপনার পরিচিতরাও আছে, আবার অপরিচিতরাও আছে, আচ্ছা, সব মিলিয়ে। থ্যাংক ইউ। এখন আমরা আরেকবার একটু যদি কোয়েশ্চেনের দিকে যাই, দেখতে পাচ্ছি অনেকগুলো কোয়েশ্চেনই আসছে, বাট আমাদের টাইম লিমিটেশন আছে একটা। সো আমরা জাস্ট ঝটপট কিছু কোয়েশ্চেন নিয়ে নিব, দু একটা। যে কানাডা অথবা, এখানে তাসনিম তাবাসসুম মিথিলা করেছে, কানাডা অথবা ইউকে তে স্কলারশিপ পাওয়া ইজি নাকি কম্পিটিটিভ? কানাডাতে স্কলারশিপ পাওয়া একটু কম্পিটিটিভ, ইউকেতে পাওয়া যায়, তবে ইউকেতে প্রবলেম হচ্ছে আবার ইউকেতে পিআর এর ইস্যুটা অনেক বেশি। ইউকেতে আপনাকে প্রায় 10-15 বছর লেগে যাবে, মানে আপনি এখানে স্থায়ী হতে, ওইটা একটু টাফ। মানে বাট ইউকেতে আবার স্কলারশিপের অপরচুনিটি গুলা খুব ভালো। আম, যেমন আমি যখন মাস্টার্সে অ্যাপ্লাই করেছিলাম, আমি ইউনিভার্সিটি অফ গ্রিনউইচেও অ্যাপ্লাই করেছি, ওইখানে আমি মানে স্কলারশিপ পেয়েছিলাম। তো এরকম আর কি, মানে আমি যেটা যখন রিসার্চ করেছিলাম অ্যাপ্লাইয়ের সময় আমিও দেখেছি আর কি। তো ইউকেতে বেশি অপরচুনিটি, বাট ইউকেতে ওই প্রবলেমটা ওই জায়গায় যে আপনি স্থায়ীভাবে একটা সময় গিয়ে থাকাটা মানে সময় লাগবে। মেইন জিনিস এটাই যে সময় লাগবে। যদি আপনি সেটাতে এগ্রি থাকেন, যদি মনে হয় যে না ইটস ফাইন, আমি জিনিসটা কন্টিনিউ করি, স্টাডি শেষ করে জব রানিং রাখি, দেন ইটস ফাইন। আর যদি আপনার মনে হয় যে না আপনি পিআরটা একটু আর্লি পাওয়ার ইচ্ছা বা আর্লি পেতে যাচ্ছেন সবকিছু একটু ম্যানেজ করে, দেন ওই কম্পেয়ার করলে কানাডা আগায় থাকবে। আচ্ছা, আর যা যা আছে সেগুলো আমরা অলরেডি বলে দিয়েছি এই পুরা লাইফটার মধ্যে। সো ভাইয়া, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমাদের এই ক্যারিয়ার আড্ডায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটি কথা আমাদের অনুজিতের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আশা করি ভবিষ্যতেও এভাবে উসাবের পাশে আপনাকে পাবো। আপনার আগমনী দিনগুলোকে আরো সফলমণ্ডিত ও সুন্দর হোক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উসাবের নিয়মিত সব আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, লাইভটি শেয়ার করতে ভুলবেন না, যেন অন্যরা আপনার মতো উপকৃত হতে পারে। পরবর্তী লাইভে নতুন কোনো অতিথির সাথে আবার আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারহানা তাবাসসুম আজকে এখানেই বিদায় নিচ্ছি। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।